স্যার, পেহেলগাঁওতে যে ঘটনা ঘটলো, দেখা গেল যে ধর্ম জিজ্ঞাসা করে তাদের প্যান্টস ডাউন করে তাদের ধর্ম মানে মানে সত্যি বলছে কি মিথ্যা বলছে সেটাকে চেক করে নিয়ে তারপর তাদের উপর মানে গুলি চালানো হলো। এই সন্ত্রাসের ব্যাপারে কি বলবেন? ব্যাপারটা স্বাভাবিক, কারণ এর আগেও এই ধরনের যত হত্যাকাণ্ড হয়েছে প্রতিটিতেই ওরা বেছে বেছে হিন্দুদের খুন করেছে। এখন এইবার একটু সেটা কাঁচা ধরনের হয়ে গেছে আর কি, একটু অতিরিক্ত পরিষ্কার করে ফেলেছে বলে যারা এই ব্যাপারে একটু ঘোমটা টেনে কথা বলেন, অর্থাৎ তথাকথিত সেকুলাররা, সেই সেকুলাররা একটু বিপদে পড়েছে। কারণ সেকুলাররা এখন কিছুতেই অস্বীকার করতে পারছেন না যে যারা খুন করেছে তারা মুসলমান এবং তারা বেছে বেছে হিন্দুকে খুন করেছে। কারণ তাছাড়া কোনোভাবেই এটা ব্যাখ্যা করা যায় না যে কেন লোককে প্যান্ট খুলে তাদের তারপরে খুন করা হয়েছে। খুন করতে হলে সোজাসুজি খুন করলেই হতো, এটাই হচ্ছে ব্যাপার। স্যার, পহেলগাঁও কাণ্ডের পরে প্রতিবাদ করে বৃহস্পতিবার বিধানসভার গেটের বাইরে পাকিস্তানের জাতীয় পতাকা 26টি জাতীয় পতাকা পুড়িয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সঙ্গে ছিলেন বিজেপির অন্যান্য বিধায়করাও। বিরোধী দলনেতার এমন কাজকে সমর্থন করেন না, নাম না করেই বুঝিয়ে দিয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বর্ধমানে চায়ে পে চর্চায় পাকিস্তানের পতাকা পোড়ানো প্রসঙ্গে তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনো দেশের পতাকা পোড়ানো উচিত নয়। কি বলবেন? করেছেন, একটু ঘুরে আছেন, আমার যা ধারণা, তা না হলে একজন প্রাক্তন সংঘ প্রচারক এবং ভারতীয় জনতা পার্টির একজন প্রাক্তন রাজ্য সভাপতি, একজন প্রাক্তন সাংসদ, তার পক্ষে এরকম হঠাৎ ওই সেকুলার কোচের কথা বলা একটু ব্যাখ্যা করা কঠিন। আমার মনে হয় নতুন বিয়ের ঘুরে আছেন, এরকম অবস্থায় একটু অন্যরকম লাগে, পৃথিবীটাকে একটু নতুন লাগে আর কি। আমরা সবাই এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছি, উনিও যাচ্ছেন, দোষের কিছু নেই। পাকিস্তানের জন্য যাদের দরদ উথলে পড়ছে তাদেরকে কি বলবেন? তাদের উথলে পড়ছে, তাদের কি বলবো? বলার মধ্যে বলার কিছু নেই, খালি মাত্র বলা হচ্ছে যে তাদের পাকিস্তানে চলে যাওয়াই ভালো। তারা এখানে কেন আছে? পাকিস্তান এত ভালো জায়গা, তাদের মধ্যে অনেকে নিজেরা বা তাদের বাপ ঠাকুরদা তারা পাকিস্তান থেকে, মানে তাদের মধ্যে যারা বাঙালি বিশেষ করে, তারা পূর্ব পাকিস্তান থেকে লাথি খেয়ে এখানে এসছে। লাথি খেয়ে মেরেছে বলার খুব খোলসা করে বলার প্রয়োজন হয় না, সেই লাথি খেয়ে এখানে এসছেন তারা। কিন্তু স্টকহোম সিনড্রোম বলে একটা জিনিস আছে, স্টকহোম সিনড্রোম, সেই স্টকহোম সিনড্রোমের বশবর্তী হয়ে তারা ওই যে পাটা বা যে জুতোটা লাথি মেরেছে সেই জুতোটাকেই ভালোবাসতে আরম্ভ করছে, এবং তারই ফলে তাদের এই পাকিস্তানের জন্য আদর উঠল হচ্ছে। কি মনে হয় আজকে যদিও ভারত পৃথিবীর চতুর্থ বৃহত্তম সেনা শক্তি ভারতের কাছে আছে, কিন্তু তারপরেও পাকিস্তানের সঙ্গে কি যুদ্ধে যাওয়া এই মুহূর্তে উচিত হবে? এবং ভারতের মতো এত বড় দেশ যুদ্ধে যাবে কি না সেটা অনেক বিবেচনা করে ঠিক করতে হয়। এটা তো ইসরায়েল নয় যে সামান্য ছোট দেশ, একটা তাদের যুদ্ধে যেতেই হবে, তা নাহলে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। অতএব তারা কোনো সেরকম ভাবে অগ্রপশ্চাৎ বিবেচনা না করেই নেমে পড়েছে, এবং জানাই ছিল তারা নেমে পড়বে। কারণ ইসরায়েলের ভবিষ্যৎটা সম্পূর্ণভাবে নিজেদের বাহুবলের উপর নির্ভর করে। ইসরায়েল যদি কোনোভাবে এইরকম, ইসরায়েলের কথাটা আমি আনছি কারণ এটা প্রাসঙ্গিক, ইসরায়েল যদি কোনোভাবে এই আমাদের তথাকথিত, আবার বলছি সেকুলারদের মতন এই আলাপ আলোচনা, ভালোবাসা, প্রেম, এই সমস্ত জিনিসের মাধ্যমে, ধর্ম নিরপেক্ষতা ভুলে যাচ্ছিলাম, এইসবের মাধ্যমে যদি ব্যাপারটাকে সমাধানের চেষ্টা করে, তাহলে ইসরায়েল অচিরে নিশ্চিহ্ন হয়ে যাবে। সেটা ইসরায়েলিরাও খুব ভালো জানে,
এবং এ ধরনের পরিস্থিতি হলে কি করতে হবে সেই ব্যাপারে ইসরায়েলের একটা যাকে কন্টিনজেন্সি প্ল্যান বলে করা আছে। কিন্তু ভারত থেকে তো এরকম আন্দাজ করা যায় না যে কখন বড় দেশ কখন আমাদেরকে আক্রমণ করবে, কোথা দিয়ে আক্রমণ করবে, সেই জন্য এই ব্যাপারটাতে একটু নামতে দেরি হয়েছে। তাছাড়া অন্যান্য দেশের কি হবে, প্রতিক্রিয়া হবে সেটাও ভাবতে হয়, বাকি পৃথিবীর কি প্রতিক্রিয়া হবে সেটাও ভাবতে হয়। ভেবে চিন্তে একটা প্রত্যাঘাতের ব্যবস্থা করতে হবে। এই প্রত্যাঘাতের ব্যবস্থার আগে একটু চিন্তা করতে হবে ভারতের মতো দেশকে, এবং সেই চেষ্টাটাই এখন হচ্ছে। এর মধ্যে শঙ্কিত হওয়ার কিছু নেই। ঠিক সময় সময় কর্তব্য ভারত করবে। সিনিয়র সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ সেকুলার শব্দ ভারতের সংবিধান থেকে বাতিল করে দেওয়ার কথা বলছেন। ভারতে কোনোদিন সেকুলার ছিল না, নিজেকে সেকুলার বলে থাকলে দেশ থেকে চলে যেতে বলছেন। ময়ূখের নামে দিকে দিকে এফআইআর শুরু হয়েছে এবং মানে ইসলাম ধর্মাবলম্বী যারা এখানে রয়েছেন তারা বলছেন 1000 এফআইআর করা হবে ময়ূখের নামে। আপনি ময়ূখের এই কথা সমর্থন করেন? 10,000 এফআইআর করলেও ময়ূখকে সমর্থন করবে। তার কারণ হচ্ছে যে তথাকথিত ধর্মনিরপেক্ষ বা সেকুলার শব্দটা তো ভারতের সংবিধানে ছিল না। ভারতের সংবিধানটা তৈরি হয়েছিল বহু চিন্তা করে, 5 ভলিউম বই আছে যার নাম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডিবেটস, এবং এই সমস্ত বইতে খুব পরিষ্কার করে বিভিন্ন বিষয়ে আলোচনা করা, যেটার মধ্যে সেকুলার বিষয়টাও আলোচনা করা। এবং আমাদের সংবিধান প্রণেতারা যারা ছিলেন তারা এই ব্যাপারটাকে ঠিক করে বলছেন যে ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, শ্যাল বি এ সভরেন ডেমোক্রেটিক রিপাবলিক। অর্থাৎ ভারত বা ইন্ডিয়া একটা সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হবে। সেকুলার সোশ্যালিস্ট এই দুটো কথা জোড়া হয়েছে অনেক পরে 1976 সালে একটা 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। এবং এই সংশোধনটা ইন্দিরা গান্ধী অত্যন্ত অসৎ উপায় করেছিলেন। অর্থাৎ যে সমস্ত বিরোধী দলনেতা তাদেরকে প্রথমে জেলে ভরেছিলেন যাতে তারা এসে সংসদে এই ব্যাপারটা নিয়ে কোনো বিতর্ক তুলতে না পারে। তারপর এটা তুলে দিয়েছিলেন। স্বাভাবিকভাবে তিনি ইসলামী এবং কমিউনিস্টদের তার নিজের পাশে পেয়েছিলেন, কারণ তারা তো এরকম ধরনের দুটো কথা পেলে তো ধেই করে নাচবে। তাদের অন্য কোনো শক্তি নেই, কমিউনিস্টদের নেই, আর ইসলামপন্থীদের ব্যাপারটা একটু আলাদা। তো যাই হোক, তারা তো স্বাভাবিকভাবে এটা খুব চাইবে। তো সেই জন্য তারা 1000 এফআইআর করছে, প্রয়োজন হলে 10,000 এফআইআর করবে। কিন্তু ময়ূখ রঞ্জন ঘোষ যা বলেছেন সেটাকে আমি 10,000 বার সমর্থন করি। ময়ূখ রঞ্জন ঘোষের ব্যাপারে এখন কথা চলছে তিনি নাকি একটি ভার, এবং কেউ কেউ ওনাকে বিজেপির দালাল বলছেন, যে কারণ হিন্দুদের হয়ে চিৎকার করছেন। এখন হিন্দুদের হয়ে কি কথা বলে খুব ভুল করছে? এখনো কি বলার সময় আসেনি হিন্দুদের নিয়ে ভাবার? হিন্দুদের হয়ে বলার সময় কি বলছো? এগুলো সব একেবারে বাজে কথা। এগুলো একদম তোমার ধর্মনিরপেক্ষতা চুয়াই গেছে। কি বলছো তুমি? আমার ভীষণ মনে আঘাত লেগেছে, সংখ্যালঘুদের মনে আরো আঘাত লাগবে। তুমি কি বলছো? এই সমস্ত আমার প্রায় কান্না পাচ্ছে। এরকম অবস্থায় এরকম বলা একদম ঠিক না। ওরা আমাদের সংখ্যালঘু, তারা দয়া করে পাকিস্তান হওয়া সত্ত্বেও পাকিস্তানে না গিয়ে ভারতে আছে, সেই জন্য তাদের তুলো দিয়ে মুড়ে রাখতে হবে। 24 ঘন্টা তাদের তোয়াজ করতে হবে, যে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে তারা পাকিস্তানে না গিয়ে কেন ভারতে আছে। সেই জিনিসটা ময়ূখ রঞ্জন ঘোষ নিশ্চিত হয়েছে। দুঃখের আর কিছুই হতে পারে। আরে সব তুমি কি বলছো? হিন্দু আবার সবাই তো মানুষ। অবশ্য পাকিস্তানে অন্যরকম ব্যাপার, ওখানে ওরা হিন্দু মুসলমান বিবেচনা করে এবং হিন্দু পেলেই পেটায়, হিন্দু মেয়ে পেলেই ধর্ষণ করে, হিন্দু বাড়ি পেলেই জ্বালিয়ে দেয়। ওদের ব্যাপার আলাদা, আমরা কেন পাকিস্তানকে নকল করতে যাবো? ব্যাপার আলাদা।
আজকে মহাযজ্ঞ দীঘার জগন্নাথ মন্দিরে এবং মুখ্যমন্ত্রী থাকবেন। 1 কোটি মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে দীঘায় প্রভু জগন্নাথ দেবের, জানালেন পুরীর জগন্নাথ মন্দিরের রাজেশ দৈতাপতি। আধ্যাত্মবাদ এবং সম্প্রীতির মিলন হয়েছে দীঘায় পৌঁছে, বলছেন মমতা। স্যার, আমার প্রশ্ন একটাই, যে 26-এর ভোটের আগে বিজেপির জয় শ্রীরামের পাল্টা কি এবার তৃণমূলের জয় জগন্নাথ, মানে রাম মন্দিরের পাল্টা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির? জিনিসগুলো রাজীব গান্ধী চেষ্টা করেছেন, একে বলে নৌকোয় পা রেখে চলা। এমনিতে মমতা ব্যানার্জি কিভাবে নির্লজ্জ মুসলমান তোষণ করেন সেটা আজকে রাজ্যের মানুষের জানতে বাকি। এই যে পালগামে এই কাণ্ডটা হলো, মমতা ব্যানার্জি একদম মুখ বন্ধ করেছিলেন, এই মাঝে মাঝে একটু চিঁচিয়ে আওয়াজ করেছেন, তার চেয়ে বেশি কিছু না। তো এইরকম একজন মানুষের হঠাৎ জগন্নাথ ভক্তি কথা থেকে উঠলে উনি তো ওই অঞ্চলের লোকও না, এর আগেও কখনো উনি এরকম জগন্নাথ ভক্তি দেখিয়েছেন তার কোনো নিদর্শনও নেই। তো সেই পরিপ্রেক্ষিতে এখন ব্যাপারটা একটু 2026 সালের নির্বাচনের সঙ্গে সম্পর্কিত বলে মনে হচ্ছে, কিন্তু এই সম্পর্ক করতে গিয়েই রাজীব গান্ধী সর্বনাশ হয়েছে। উনি মুসলমান তোষণ করছেন, মুসলমান তোষণ নিয়ে থাকুন না, উনি আবার হিন্দু তোষণ করতে গেলেন কেন? এই দুনৌকোয় পা রাখার ফলে যে রাজীব গান্ধী 1984 সালে একেবারে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি ভোট নিয়ে, সবচেয়ে বেশি সদস্য নিয়ে নির্বাচিত হয়েছিলেন, তিনি তলিয়ে গেলেন। আমরা 4 ধামের মধ্যে একটি ধাম হিসেবে জানি পুরী ধামকে, এবং ধাম তাকেই বলা হয় যেখানে দেবতা বা মহাপুরুষদের লীলাক্ষেত্র হয়। পুরী সেরকমই একটি জায়গা। সেখানে দীঘায় মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, অথচ প্রাতিষ্ঠানিকভাবে এটাকে মন্দির না বলে ধাম বলা হচ্ছে। কোনো ধর্মীয় মিথ নেই, তাও দীঘার যে মন্দির তৈরি করেছেন মুখ্যমন্ত্রী, সেটাকে মানে জগন্নাথ ধাম বলা হচ্ছে, দীঘার জগন্নাথ ধাম। এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে পুরীর খাজা দীঘায় হবে, তাই জন্য গজা, মানে জগন্নাথ দেবের প্রসাদ হিসেবে। কি বলবেন? অনেকে মানে খুব খারাপ লোকেরা আমাদের মুখ্যমন্ত্রীকে মূর্খমন্ত্রী বলে। এই ধাম কি মুখ্যমন্ত্রী সৃষ্টি করেছেন? তৃণমূলে তুমি কালীঘাটে গেলে যদি আজকে ইন্টারভিউ দাও, কালীঘাটে বলবে হ্যাঁ মুখ্যমন্ত্রী ধাম সৃষ্টি করেছেন, এই দেশকে স্বাধীন করেছে মমতা ব্যানার্জি। আবার কি এখানে কলকাতা শহর সৃষ্টি করেছে মমতা ব্যানার্জি, আবার কি ধামও মমতা ব্যানার্জি সৃষ্টি করেছেন। কিন্তু আমাদের মতন যারা গোলালো, তারা মনে করে এই ধাম ব্যাপারটা সৃষ্টি করেছিলেন আদি শঙ্করাচার্য। তিনি 4টি ধাম সৃষ্টি করেছিলেন, এবং এই 4টি ধামে অর্থাৎ উত্তরকাশী, পুরী, দ্বারকা এবং কাঞ্চি, এই 4টি ধামে 4 জন শঙ্করাচার্যকে উনি বসিয়ে গিয়েছিলেন। এখন মমতা ব্যানার্জি নিজেকে আদি শঙ্করাচার্যের উপরে বসিয়েছেন, তা বসাতেই পারেন। মমতা ব্যানার্জি কলকাতা সৃষ্টি করেছেন, মমতা ব্যানার্জি ডায়নামাইট আবিষ্কার করেছেন, অ্যাটম বোম আবিষ্কার করেছেন, মমতা ব্যানার্জি সর্বশক্তিমতী, অতএব তিনি করতেই পারেন। আমাদের আর কি বলবার আছে? আমরা খালি ওই গোড়ালো, সেই জন্য আমরা কিছু উল্টোপাল্টা কথা বলেছি। এবং জগন্নাথ দেবের রুচিতে কোনটা আসবে সেটাও তো মুখ্যমন্ত্রী ঠিক করে দিচ্ছেন। খাজা খাবেন না গজা খাবেন, সেটাও তো মুখ্যমন্ত্রী ঠিক করছেন। কি বলবেন? উনি সবই পারেন, এটাও পারেন। উনি মক্কাতে কিছু করেছেন কিনা আমি জানি না, করতে গেলে রিস্ক আছে, কারণ হিন্দুদের যা খুশি করা যায় মুসলমানদের তো করা যায় না, করতে গেলে রিস্ক আছে, সেই জন্য সেটাতে উনি করেননি। কি করতে পারলে সেটাও করতেন, খাজা গজা মজা তাজা এরকম একটা কিছু মক্কায় হয়তো তৈরি করে দেবেন। থ্যাংক ইউ স্যার।